তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও মুসল্লির ঢল। খিত্তায় খিত্তায় তালিম করছেন তাবলিগের মুরব্বীরা। অসচেতনতা ও অজ্ঞতায় বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি। ব্যয়বহুল চিকিৎসায় বিপাকে রোগীরা, সহজলভ্য করার পরামর্শ। ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি। বিপুল সম্ভাবনার পরও প্রতিযোগী দেশের সাথে পেরে উঠছে না ক্ষুদ্র মাঝারি শিল্প। নতুন ভ্যাট আরোপে আরো পিছিয়ে পড়ার শঙ্কা। সীমান্ত নিরাপত্তা জোরদারের রাজি মেক্সিকো, কানাডা। শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হলে জবাব দেবে ইইউ। এবং বিপিএল এর ফিক্সিং ইস্যুতে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। 3 সদস্যের প্রধান সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রমের নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। যে বড় ইস্তেমার মধ্যে শরীক হইতে পারছি, এর জন্য আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। এর জন্য এখানে জামাতের সাথে শরীক হচ্ছি। দিনের তাকাদা পুরো করার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উপরে যে বর্ণনা বা যে ব্যাখ্যা এখানে প্রদান করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলো যদি আমাদের পালন করার মতো যোগ্যতা দেয় তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় বেহেশত কায়েম হয়ে যাবে। আমরা তো আইছি আল্লাহ রাজি খুশির জন্য, ইস্তেমার জন্য। সৎ কামে রাজি, অসৎ কাজে নিষেধের জন্য আমরা ইস্তেমার মধ্যে আইছি। আমাদের ইস্তেমা আলহামদুলিল্লাহ ভরপুর কামিয়াব হয়েছে। আমাদের হাতিরা সুন্দরভাবে বয়ান শুনতেছে এবং আমাদের বড়রা যে নির্দেশনা দিচ্ছে, আমরা নির্দেশনা শুনে আমরা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি হইতেছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ইস্তেমাতে সকাল থেকেই বয়ান পর্ব শুরু হয়েছে। এই পর্বে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং আগত মুসল্লিরা কি বলছেন? গাজীপুরের প্রথম আমাদের পর থেকে কিন্তু তারা কিন্তু দুপুরের খাবারের জন্য প্রস্তুত হচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে 7টি অজুখানা রয়েছে এবং ভেতরে অজুখানা রয়েছে এবং ভেতরে কিন্তু আরো যে ভাসমান অজুখানা সেগুলো রয়েছে এবং টয়লেট এবং যে বাথরুম, এইগুলো সকল মিলিয়ে কিন্তু ইজতেমার ময়দানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। সেই
সাধারণ মুসল্লিদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমি মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে ইজতেমার ময়দানে যতগুলো টয়লেট এবং ওযুখানা রয়েছে এইতে করে কিন্তু সকল মুসল্লিরা কিন্তু সুন্দরভাবে তারা ওযু করতে পারেন এবং যে গোসলখানা রয়েছে সেগুলোতে কিন্তু তারা সুন্দরভাবে গোসল করতে পারেন। আমি নিজে আরো কথা বলেছি, তারা তেমনটি জানিয়েছেন যে ভারসমান কিছু ওযুখানা এবং কিছু টয়লেট এবং কিছু গোসলখানা রয়েছে, সেইগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। অর্থাৎ আমি যতটা জানিয়েছে যে সকল কিছু মিলিয়েই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু টয়লেট, গোসলখানা এবং ওযুখানা রয়েছে, যা সাধারণ মুসল্লিদের যা প্রয়োজন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি আইন শৃঙ্খলা পরিস্থিতি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দানের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, ইজতেমা ময়দানে এই মুহূর্তে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন, কি চাইছেন, জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে কিন্তু এখন দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ইজতেমার ময়দান এবং লাখো মুসল্লির ঢল নেমেছে। যেহেতু আমবয়ান হবে আর কিছুক্ষণের মধ্যেই, এখন কিন্তু যে বিরতি চলছে ঠিক সেটাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসলমানরা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা একটু দেখাই আপনাদের ক্যামেরার মাধ্যমে, যে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কি সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তারা এসেছে এবং সবাই কিন্তু আসলে ভেদাভেদ ভুলে কিন্তু এক কাতারে একই শামিয়ানার নিচে তারা এখন জোহরের নামাজ আদায় করবেন, সে কারণেই কিন্তু তারা প্রস্তুত হচ্ছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে এই যে আপনারা এসেছেন এখানে, আল্লাহর কাছে কি চান আপনারা? আমরা আল্লাহর কাছে বলা ভাঙা তো সমস্যা। কাকা, আপনার সাথে একটু কথা বলি, আপনারা আল্লাহর কাছে কি চান? এখানে এসেছেন, মেহনত করতেছেন, দিনের খেদমতের জন্য আসছেন, কি চান আল্লাহর কাছে? আমরা পানা চাইতেছি যে মানুষ কিভাবে দিনের উপরে ওঠে, কিভাবে দিন চলতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে, মানুষের এই দিন মাইনা চলতে পারে আখিরাতের জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন দিনের কথা তারা প্রচার করার জন্য এসেছেন। আপনার সাথে একটু কথা বলি যে আপনারা আল্লাহর কাছে কি প্রার্থনার জন্য এখানে এসেছেন? মূলত আসছি এটাকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। ইসলাম কিভাবে আমাদেরকে বৃদ্ধি পায়, মানুষের মধ্যে দিন কিভাবে প্রচার হয়, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে নিয়ে এবং এটা যেন আমরা গ্রামগঞ্জে এবং প্রত্যেক মুসলমানদের কাছে পৌঁছাতে পারি দিন শিক্ষা। কোনো অসুবিধা হচ্ছে? জি না, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে ইজতেমা ময়দান এবার সুষ্ঠুভাবে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো এখানে এসেছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা? কোন জেলা থেকে এসেছেন, কতজন এসেছেন? টাঙ্গাইল জেলা থেকে আসছি। আমরা আসছি 33 জন আসছি। আমরা খুব ভালো আছি। সাথে একটু কথা বলি, এই যে বিশ্ব ইজতেমায় কত বছর ধরে আসেন, কেমন লাগে এখানে আসার পরে? আলহামদুলিল্লাহ 2017 থেকে আসি। আলহামদুলিল্লাহ কষ্ট মুজাহাদা করার পর তারপর আসি নিজে আত্মশুদ্ধির জন্য। সেই 2017 থেকে এখন আসছি নিয়মিত 24 পর্যন্ত 25 পর্যন্ত। অনেক ধন্যবাদ। তিনি এসেছেন আত্মশুদ্ধির জন্য। আপনার সাথে একটু কথা বলতে চাই, কেন আপনারা এখানে আসেন, কি আপনাদের এখানে আসার পরে কি ফজিলত আপনারা আদায় করেন এবং এখানে যে আমলের কথা বলা হয়, দিনের কথা বলা হয়, সেগুলো শোনার পরে কেমন লাগে? এখানে আসছি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি খুশির উদ্দেশ্যে, এবং আল্লাহর রাসূল পৃথিবীতে এসে মানুষকে একমাত্র আল্লাহর পথেই ডাকিছে, অন্য কোনো উদ্দেশ্যেই আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে পাঠান নাই। এজন্য মানে মক্কার বড় বড় সম্ভ্রান্ত লোক মানে এই দাওয়াতের কাজ থেকে বঞ্চিত রাখার জন্য তাকে বলেছিল যে মক্কার সুন্দরী সুন্দরী রমণী দেব, তোমার যত ধন সম্পদ লাগে সব কিছু দেবো, তুমি শুধু এই দাওয়াতের কাজ থেকে বিরত থাকো। কিন্তু আল্লাহ রাসূল বলেছিল এগুলো তো দূরের কথা, তোমরা যদি যেটা পারবে না সেটাও যদি আমাকে দাও তবু আমি এই দাওয়াতের কাছ থেকে দূরে থাকবো না। এমনকি আকাশের মানে সূর্য মানে চন্দ্র যদি আমার ডান হাতে দাও এবং সূর্য বাম হাতে দাও তবু এই দাওয়াতের কাছ থেকে আমি বিরত থাকবো না। আসলে বলছিলেন এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা আসলে বলছিলেন যে দিনের দাওয়াতের কথা বলছিলেন এবং দেশি বিদেশি মুসলিমরা এসেছেন এবং বিভিন্ন ক্ষেত্রায় তারা এখন অবস্থান করছে এবং দিনে আলমের কথা শোনার পরে কিন্তু তারা এখান থেকে তারা বয়ান শুনে কিন্তু বিভিন্ন জেলায় তারা যাবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই সংস্কারগুলো করার সক্ষমতা রাখে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে। সকালে রাজধানীর গুলশানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কুসংস্কার, অসচেতনতা, অজ্ঞতার কারণে গ্রামাঞ্চলের নারীদের মাঝে দিন দিন মরণঘাতী রোগ স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। বিপুল খরচের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও নিশ্চিত করা যাচ্ছে না। আর সামাজিক ট্যাবুর কারণে অধিকাংশ নারী আবার এই রোগের কথা গোপন রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহজলভ্য চিকিৎসা জরুরি। মতিউর মুর্তজা ও নাজাত আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি চাকুরিজীবী রোজি খন্দকার 2018 সালে 39 বছর বয়সে আক্রান্ত হন স্তন ক্যান্সারে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও কাজের কাজ হয়নি কিছুই। উন্নত চিকিৎসার জন্য যান প্রতিবেশী দেশ ভারতে। দীর্ঘদিনের চিকিৎসায়ও পুরোপুরি সুস্থ হতে পারেননি। তার মতে, একদিকে বিপুল চিকিৎসা খরচ, অন্যদিকে সামাজিক নানা প্রতিকূলতা এই মরণ ব্যাধি থেকে উত্তরণে বড় বাধা। এই ট্রিটমেন্ট করাইতে গিয়ে আসলে ফিনান্সিয়াল প্রচুর সাপোর্ট তো লাগেই, তার সঙ্গে মানসিক শক্তি লাগে, পারিপার্শ্বিক সহযোগিতা লাগে। তো এই ব্যয়টা আসলে অনেক কমানো উচিত। গ্রামের নারীদের অবস্থা আরো ভয়াবহ। স্তন ক্যান্সার সম্পর্কে জানেন না বেশিরভাগই। স্তন ক্যান্সারের বিষয়ে আমি কিছু জানি না, জানাইনি কেউ। সরকার যদি আমাদের জন্য এগুলা একটু ইয়া করতো তাহলে আমাদের ভালো হইতো। একই রকম প্রকোপ এবং ওই বিশ্ব তথ্য অনুযায়ী আরেকটি তথ্য দেওয়া হয়েছে, যদি এইভাবে সংক্রামক হতে থাকে, এইভাবে যদি আক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা আশঙ্কা করি যে 2050 সাল নাগাদ প্রায় 3.5 কোটি মানুষ ক্যান্সার রোগে নতুনভাবে আক্রান্ত হবে বিশ্বজুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা আরো সহজ করার বিকল্প নেই। মহিলাদের সচেতন করতে হবে। কিভাবে? যে স্তন ক্যান্সার হলে তোমাকে মাঝে মাঝে স্তনটা খেয়াল করতে হবে যে তা কোথাও কোনো রঙিন হচ্ছে কিনা, মানে রং পরিবর্তন হচ্ছে কিনা, কোনো সোয়েলিং বা উঁচু হয়ে যাচ্ছে কিনা। এটা হলে সাথে সাথে কোনো নিকটবর্তী কমিউনিটি সেন্টারগুলোতে তাদের সাথে শরণাপন্ন করা। একটা হচ্ছে ওয়ার্ড চালু এবং একটা হচ্ছে পথ সৃষ্টি। এই কাজগুলো করলে এবং ওষুধ সরবরাহ, এই কাজগুলো যদি করতে পারা যায়, তাহলে আমি মনে করি যে ক্যান্সার রোগীদের সেবার মান আরো উন্নত হবে। স্তন ক্যান্সার নিয়ে তৈরি কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ তো বটেই, স্কুল পর্যায়েও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার না হলে আজ ও কাল সারা দেশে ফল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। এরপরও দাবি না মানলে 13 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য একযুগে বন্দর থেকে ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা। ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি করেন ব্যবসায়ীরা। দেশে ফলের চাহিদা 60% আসে আমদানি হয়ে। সম্প্রতি ফল আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাবে বেড়ে গেছে সব ধরনের বিদেশি ফলের দাম। প্রতি কেজি আঙ্গুরে এখন শুল্ক দিতে হচ্ছে 157 টাকা, যা আগে ছিল 122 টাকা। একইভাবে 1 কেজি আপেলে কর দিতে হচ্ছে 137 টাকা, যা আগে ছিল 120 টাকা। এবং কমলায় কর দিতে হচ্ছে সব মিলিয়ে প্রতি কেজিতে 116 টাকা, যা আগে ছিল 103 টাকার মতো। আমদানি করা তাজা ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর আগারগাঁও মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, যেখানে তারা সময় বেঁধে দেন বর্ধিত শুল্ক প্রত্যাহারের। প্রতীকী হিসাবে 4 এবং 5 সারা বাংলাদেশের স্থলবন্দর, নৌবন্দর, যত বন্দর আছে সমস্ত জায়গা থেকে ফল আমদানি বন্ধ থাকবে।
যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে, আমাদের কাছে না আসে, আমাদের কথা না শুনে, আমাদের প্রতি সহানুভূতি না দেখায়, 13 ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। রমজানে বাজার স্থিতিশীল রাখতে ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সবকিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয়। ফলকে এটাকে বিলাসপণ্য করা হয়েছে, ফলকে বিলাসপণ্য হতে পারে। প্রতিবাদী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দেন। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিপুল সম্ভাবনার পরও প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠছে না দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প। প্রায় সব সূচকেই পিছিয়ে আছে এই খাত। এমন বাস্তবতায় নতুন ভ্যাট আরোপের কারণে এই খাতের গতি আরও কমে যাওয়ার শঙ্কায় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সক্ষমতার সীমাবদ্ধতা, রপ্তানি প্রতিবন্ধকতা এবং আর্থিক খাতের সঙ্গে উদ্যোক্তাদের দুর্বল সম্পর্ক এসএমইর বিকাশে বড় বাধা। এক অর্থনীতিবিদ বলছেন, এই খাতে ভ্যাট আরোপ হলে তা নিয়ে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ রিপোর্টে। ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে দেশের প্রায় 2.5 কোটি মানুষের। বলা হয় অর্থনীতির চালিকা শক্তি এসএমই শিল্প। তবে প্রত্যাশা অনুপাতে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এখনো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর অর্থনৈতিক সুমারির তথ্য বলছে, দেশে প্রায় 79 লাখ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে। তবে বৈশ্বিকভাবে ব্যবসা বাণিজ্যের 90%ই এসএমইর দখলে থাকলেও নানা মানদণ্ডে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর জিডিপিতে যেখানে এসএমই খাতের অবদান 40 থেকে 60%, সেখানে বাংলাদেশের 30%-এর কম। অথচ বড় বড় শিল্প খাতকে বাঁচিয়ে রাখা এবং দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে এ খাতের বিকল্প নেই। উদ্যোক্তাদের অভিযোগ, শর্তের বেড়াজালে এসএমইদের বড় একটি অংশই ব্যাংক ঋণ পান না। ফলে অনেকেই ছড়ে পড়েন অর্থাভাবে। আমার ফ্যামিলির জামিনদার হলে হচ্ছে না, বাহিরের আরো 2 জন লাগছে, তো অনেক সময় কেউ তো কারো জামিনদার হতে চায় না। এসএমইর সংজ্ঞার কারণে ব্যাংকগুলা যে জায়গাতে কনজারভেটিভ, তারা যেখানে 1 কোটি বা 5 কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী, সেখানে তারা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহী না। এসএমই খাতের উন্নয়নে রপ্তানির সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। কাঁচামাল আনার ক্ষেত্রেও যে ভ্যাটের যে যন্ত্রণাগুলো আছে, পলিসিতে আছে যে সেই ধরনের কাঁচামালগুলা ইম্পোর্ট করলে গভর্নমেন্ট সেটা আবার এক্সপোর্ট করার ক্ষেত্রে কর রেয়াত বা সুবিধা দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। জাপানের কথা বলেন, জার্মানির কথা বলেন, আর পৃথিবীর যেই লার্জেস্ট কান্ট্রিগুলোর কথা বলেন যারা অর্থনৈতিকভাবে সফল, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে এসএমই। সরকারের যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকে এবং ওই পরিকল্পনার পথ পরিক্রমা যদি স্মুথ না হয়, তাহলে আলটিমেটলি ওইটা তো জিডিপির যে টার্গেট থাকে কখনোই কভার করতে পারে না। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তারা যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করে, তারা যে সমস্ত র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে নিয়ে আসে তাদের পণ্য উৎপাদনের জন্য, সেগুলোর যাতে একটা পলিসি সাপোর্ট দেওয়া হয়। এসএমইর বিকাশ ত্বরান্বিত হলে বাড়বে নতুন কর্মসংস্থান, পাশাপাশি রপ্তানিতেও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে। শুধু পচনশীল পণ্য ছাড়া গত 4 দিন থেকে আমদানি রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে বুড়িমারি স্থল বন্দরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে সাময়িকভাবে আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা। অপরদিকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে ট্রাকগুলো বন্দরে ভিড় করছে। এতে সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, পাথর আমদানি বন্ধে ব্যবসায়ে কি প্রভাব পড়ছে আর ব্যবসায়ীরা কি বলছেন?
ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটি বলছেন আমি এখন রয়েছি বুড়িমারি স্থলবন্দরে। এই স্থলবন্দরে কিন্তু গত 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ রয়েছে এবং বুড়িমারি এবং বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত এবং ভুটানের যে পাথর রয়েছে এই বোল্ডার পাথর $2 দাম বৃদ্ধির প্রতিবাদে তারা কিন্তু পাথর আমদানি বন্ধ রেখেছে এবং এদিকে কিন্তু এই বন্ধ রাখার ফলে কিন্তু ভারত কর্তৃপক্ষ আমদানি রপ্তানি দুটাই বন্ধ করে রেখেছে এবং এই 4 দিন ধরে কিন্তু অচল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এদিকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু বুড়িমারি স্থলবন্দরে ভিড় করছে এবং এখানে কিন্তু অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা বলছে $2 বাংলাবান্ধা বন্দরে প্রতি টন $14 বিক্রি হলেও কিন্তু বুড়িমারি স্থলবন্দরে $16 বিক্রি হচ্ছে। তারা $2 দাম কমানোর জন্য মূলত এই প্রতিবাদ করে তারা কিন্তু আমদানি করছে না। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো, কি সমস্যা হচ্ছে বুড়িমারি স্থলবন্দরে একটু বলবো। তো $2 বেশি হওয়ার কারণে এই মালটা ঢুকে বন্ধ আছে আপাতত, এটা সমাধান হয়ে গেলে ঢুকে যাবে হয়তো। কি কি প্রভাব পড়ছে বুড়িতে? প্রভাব তো অনেকেই পড়ছে, কারণ সাধারণ মানুষদের তো একটু সমস্যা হচ্ছে, সবাই কাজ কাম করেই খায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বলছেন যে এখানকার কিন্তু প্রায় 14,000 শ্রমিক কাজ করে, তারা পাথরের কাজ না পড়ে কিন্তু 4 দিন ধরে তারা কিন্তু কষ্টে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। স্বাগত আরও একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা। অনশনে বসা শিক্ষার্থীরা বলছেন, 24-এর গণঅভ্যুত্থানে লড়াইয়ের মূল মন্ত্র ছিল বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল ও যৌক্তিক সংস্কারের। সেজন্য অনেককে রক্ত দিতে হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর সেই কোটা নিয়ে আবারও অনশনে বসতে হচ্ছে, যা হতাশা ও লজ্জার বিষয়। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটার জন্য বঞ্চিত হচ্ছে কৃষক ও শ্রমিকের সন্তান। উচ্চপদস্থ যারা কর্মকর্তা এবং যারা শিক্ষক, যারা প্রিভিলেজ মানুষ, তাদের পোষ্য কোটা বাতিল করতেই হবে, আজকের মধ্যেই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত করবে আমরা অনশনে থাকবো। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে, যারা আমাদের এই যৌক্তিক আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা যারা মেধার ভিত্তিতে ভর্তি হই তাদের সাথে যখন আমরা দেখি পোষ্য কোটায় মাত্র 26 বা 27 পাওয়া একটা ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, আমরা মনে করি তারা এইখানে আসার যোগ্য না। টাঙ্গাইলের কালিহাতির পৌলি নদীতে এলেঙ্গা বাজার রক্ষা বাঁধ তৈরিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। অবশ্য কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি অস্বীকার করেছে। রাসেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। এই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা বালু দিয়ে চলছে এলেঙ্গা বাজার রক্ষাবাদের নির্মাণ কাজ। এলেঙ্গা বাজার রক্ষায় নদীর কুল জুড়ে জিও ব্যাগের মাধ্যমে সুরক্ষা কার্যক্রমের কার্যাদেশ দেয় পানি উন্নয়ন বোর্ড। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স। গত বছরের জুনের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময় বাড়ায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, দরপত্রের শর্ত অনুযায়ী অন্য জায়গা থেকে বালু এনে কাজ বাস্তবায়নের কথা থাকলেও ঠিকাদার নদীর তীরে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে জিও ব্যাগ ভর্তি করে বাঁধ তৈরি করেছেন। এতে বর্ষায় জিও ব্যাগের মাটি গলে ভেসে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিচেই তো করতল, যে সময় ড্রেজারটা টান দিব বস্তার নিচে চলে যাব, জনগণের কোনো হবে না। এটা ভালো করে বেরিবারটা করে দেয় তাহলে টিকবে, আর যদি এমনি বলব করে থাই করে দেয় তাহলে আমাদের সুবিধা হবে, ভালো হবে, এলাকাটা বাঁচবে। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতির সুযোগ পেয়েছে বলেও অভিযোগ তাদের। 1,90,00,000 টাকার কাম 90 লাখ টাকার কাম করে যায় কিনা। ডেজার্ট দেওয়া কাটতেছে এই জায়গায় কি গায়
এই জায়গায় কাটলে পরে এই জায়গার মাটি আবার এই জায়গায় নিতে আছে, কিন্তু এই বস্তায় ফেলাই দেয়, আমাদের উন্নয়নের কোনো ই নাই। এই বিষয়ে কথা বলতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান, তবে ভাঙন রক্ষায় কোনো প্রকার অনিয়ম হয়নি বলে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ড। কাজের আশেপাশ থেকে বালি উত্তোলন হচ্ছে না, ওখানে কাজ হচ্ছে, তার দূরের থেকে হতে পারে, সেটা আমার এখতিয়ার না। কে বা কারা তুলছে সেটা ধরার এখতিয়ার আমার নেই, এটা প্রশাসনের অন্যান্য উইং আছে, তারা এটা দেখবেন। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণের কাজ চলমান থাকলেও ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 13,64,000 টাকা বিল প্রদান করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার বগুড়ায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষাবাদ হয়েছে। আগাম জাতের আলু তোলা সহ বাজারে বেচা কেনাও চলছে। চাষাবাদ খরচ বেড়ে যাওয়ায় লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত চাষিরা। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ায় দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে আলু ক্ষেত, পানি, সার, কীটনাশক ছিটানো, নিড়ানি, আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। চলছে আলু উত্তোলন সহ হাটে বাজারে বেচাকেনা। এবছর কৃষক বেশি দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, তবে নতুন আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে, তাই লাভ নিয়ে শঙ্কা কৃষকের। বেশি লাগানো আছে আরো দাম ভালো পাওয়ার জন্য, এই আশাতেই লাগানো আছে আর কি। আলু বীজের খরচ বেশি, এইবার বীজ কেনা লাগছে 120 টাকা 10 টাকা খরচা হয়েছে, তাতে মনে করেন যে আপনার এখন যে বিক্রিটা হবে যে টাকা, তাতে খরচাটা আসবে না। আমাদের 100 টাকা পর্যন্ত কেজি কিনে এলে এসে লাগানো আছে, সেই তুলনায় 50 টাকা কেজি আলু বিক্রি করলে গৃহস্থ কিছু বাঁচতে হয়নি। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত জনবল আছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর আমরাও চেষ্টা করছি আমরা জেলা থেকে তাদেরকে সাহায্য করার জন্য। কৃষক ভাইদের জন্য একটা পরামর্শ থাকবে, তারা যেন এখন মাঠ পর্যায়ে তারা মাঠ থেকে এই আলুগুলো বিক্রি না করে তারা যেন নিজেরা গুদামজাত করেন, হিমাগারে সংরক্ষণ করেন, এবং সেটি যদি সম্ভব না হয় অন্তত 2 থেকে 3 মাস তারা নিজেদের বাড়িতে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে তারা একটা ভালো মূল্যে এটা পরবর্তীতে বিক্রি করতে পারে। জেলায় চলতি মৌসুমে গত বছরের তুলনায় 5000 হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত। এবারে আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার বন্ধে ব্যবস্থা নিতে মেক্সিকো ও কানাডা সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে তারাও। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার ওপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো, আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছেন তিনি।
এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কয়েকটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ট্রাম্পের নীতি, যা ইইউকে অন্যদের উপর নির্ভরশীলতা কমানোর দিকে ঠেলে দিচ্ছে। করোনা মহামারী এবং ইউক্রেনের রুশ আগ্রাসন ছিল ইইউ এর জন্য জেগে ওঠার সময়। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরটি ধ্বংস করতে শুরু করেছে ইসরায়েল। উঠে পড়ে লেগেছে ইসরায়েল। চলতি বছরেই পশ্চিম তীরে শিশু সহ 70 জনকে হত্যা করেছে দখলদাররা। গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও 18 ফিলিস্তিনের মরদেহ। এদিকে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য তারা প্রস্তুত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দিয়েও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েল। চলতি বছরের শুরু থেকে ভূখণ্ডটিতে হত্যাকাণ্ড চালিয়েছে তারা। এক মাসের মধ্যেই শিশুসহ প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। জেনিন এলাকায় সক্রিয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দখলদাররা অব্যাহত রেখেছে অভিযান। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত জানুয়ারিতে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এর পর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ। এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে 47,500 ছাড়িয়ে গেছে মোট মৃত্যু। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং সম্ভাব্য জিম্মি বন্দি বিনিময় বাস্তবায়নের জন্য ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় অংশ নিতে সংগঠনটি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে তথ্য দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ওয়াশিংটন যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর C-17 বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে, যেটি পৌঁছাতে সময় লাগবে 24 ঘন্টা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। এই অভিযানে 9 দিনে 7,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বাড়িঘর, কর্মক্ষেত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। এছাড়া ধরপাকড়ের কারণে দেশ ছেড়ে যাওয়ার হারও অনেক বেড়েছে। এ পর্যন্ত অন্তত 7,412 জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 6,000 জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবার স্বাগত। এবারে খেলার সংবাদ। বিপিএলের ফিক্সিং ইস্যুতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। সোমবার আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করে বোর্ড। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম,
আন্তর্জাতিক আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী সোমবার সন্ধ্যায় ইমেল বার্তায় গণমাধ্যমে এসব তথ্য জানায় বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসেলকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসের। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুতেই পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামকে 2-1 গোলে হারালো চেলসি। 3 পয়েন্ট নিয়ে ম্যান সিটিকে টপকে লিগ টেবিলের শীর্ষ 4 ধরে রাখল দ্য ব্লুজরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসেলকে উড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। বয়স 40 ছুঁই, তবুও ধার কমেনি CR7 এর। আল হাসানের গোলের পর 44 মিনিটে স্পট কিক থেকে নিজের প্রথম গোল করেন রোনালদো। 78 মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রসে লাফ দিয়ে দুর্দান্ত হেডার। পর্তুগিজ সুপারস্টার পূরণ করেন নিজের ব্রেস। এই জয়ে গ্রুপ বি এর 3 নম্বরে উঠে আসলো রোনালদোরা। শেষ দিকে আল ফাতিল আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়ালে 4-0 গোলের বড় জয় নিশ্চিত হয় আল নাসেরের। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শামীম পাটোয়ারির বিধ্বংসী ইনিংস ফিকে হয়ে পড়ল তাওহিদ হৃদয়ের দাপুটে ব্যাটিংয়ে। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আরও একটি বিপিএল শিরোপার খোঁজে ফাইনালে পা রাখল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের প্রতিশোধটাও পূর্ণ করল তামিম ইকবালরা। এবার মিশন 2টি ট্রফি নিয়ে একবারে লঞ্চে করে বরিশাল ভ্রমণ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে শুরুতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। প্রথম ওভারেই কাইল মায়ার্সের বলে স্টাম্পের বেল মাটিতে লুটিয়ে পড়ে খাজান আফ্রিদি। পরের ওভারে এসে আরও একটি উইকেট মায়ার্সের ঝুলিতে। এবার সাজঘরে গ্রাহাম। অধিনায়ক মিথুন 1 রান করেই আউট। হায়দারকে ফেরান ইবাদত। দলীয় 34 রানে 4 ব্যাটার হারিয়ে বিপর্যয়ে চিটাগং। দায়িত্বশীল ব্যাটিং করে উইকেটের এক প্রান্ত আগলে রেখেছিলেন পারভেজ ইমন। বাকিটা নিজের কাঁধে তুলে নেন শামীম পাটোয়ারি। রানের চাকাও সচল রাখেন আর দলকে সরাসরি ফাইনালে তোলার স্বপ্নটাও দেখাতে থাকেন। ইমন 36 রান করে ফিরলেও নাছোড়বান্দা শামীম 4 ছক্কা আর 9 বাউন্ডারি হাঁকিয়ে 47 বলে খেলেন 79 রানের বিধ্বংসী ইনিংস। ঘুরে ঘুরে শট খেলেন আইডল ডি ভিলিয়ার্সের মতো। চিটাগংয়ের সংগ্রহ দ্বারা 149 রান। মোহাম্মদ আলী নেন 5 উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নামেন বরিশালের ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। 4 বাউন্ডারিতে 29 রানে খান সাহেব আউট হলেও তরুণ টাইগার তাওহিদ জমে থাকেন পিচে। শুরুটা কিছুটা মন্থর হলেও সময়ের সাথে হাত খুলে খেলতে থাকেন এই ডানহাতি ব্যাটার। হৃদয়কে সঙ্গ দিয়ে 22 বলে 34 রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। অন্যদিকে 9 বাউন্ডারি ও 2 ছক্কা হাঁকিয়ে 82 রানে অপরাজিত থেকে বরিশালের টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়। নিজের জাতটাও চেনালেন এই টাইগার পাওয়ার হিটার। তৌসিফুল হাসান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।